প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি সুব্রত স্যার, সুব্রত কুমার ঘোষ, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ গত ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। চলো দেখে নেওয়া যাক ক্লাসের মূল আলোচ্য বিষয় কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতেই কিছু ছবির মাধ্যমে আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, এগুলো কিন্তু আমাদের সবার কাছে পরিচিত। দেখতে পাচ্ছি একটা এটিএম বুথ, এর মাধ্যমে হচ্ছে একজন ব্যক্তি ও হচ্ছে অর্থ উত্তোলন করছে। তারপরে দেখো এই যে অর্থটা দিচ্ছে। তারপর দেখো এটা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, আর এটি হচ্ছে ডেবিট কার্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এই যে বিভিন্ন কার্ড বা যেগুলো দেখলাম, এগুলো সবই হচ্ছে মানে আজকে পাঠের মূল আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বলতে পারছো যে স্যার আজকের ক্লাসের মূল পাঠের আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় কি। আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক। ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ই ব্যাংকিং কি, সেটি আমরা বলতে পারবো। ই ব্যাংকিং বা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং কি। তারপর দেখো, গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ কি, আমরা এটি বলতে পারবো। তার মানে ই ব্যাংকিং গ্রাহকদের জন্য যে সকল সুবিধা দিচ্ছে এবং সেবা দিচ্ছে, এগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা বলেছিলাম, অলরেডি কিন্তু তোমরা সবাই জানো। ই ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং এটি হচ্ছে বর্তমান সময়ে ব্যাংকিং একটি ব্যবস্থা যেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর যে লেনদেনগুলো করা হয়ে থাকে এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত সময়ে এক স্থান থেকে অর্থ স্থানান্তর এবং খুব দ্রুত এবং নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। চলো দেখে নেওয়া যাক এই ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং গ্রাহকদের জন্য কি কি বর্তমান সময়ে সেবা দিচ্ছে বা কি কি গ্রাহকদের জন্য উপকার বা গ্রাহকদের কি কিভাবে সেবা দিচ্ছে। দেখো, ওয়ান স্টপ সার্ভিস। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতেই দেখো, আমি ছবিগুলো এমন সুন্দর করে দেখানো হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস বলতে দেখো বোঝানো হচ্ছে ব্যাংকাররা বসে রয়েছে, গ্রাহক সাথে সাথে গিয়ে যে তার সাথে আলোচনা করছে, অর্থাৎ কোনো সেবা ওয়ান স্টপ সার্ভিস। দেখো প্রত্যেকটি জায়গায় এখানে দেখানো হচ্ছে গ্রাহক বসে রয়েছে, কারণ ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস বলতে বোঝানো হচ্ছে যে কোনো একজন গ্রাহক ব্যাংকে গিয়ে সাথে সাথে যে সেবাটা গ্রহণ পায় বা যে সেবাটা পেয়ে থাকে। অর্থাৎ মনে করো যে একজন ব্যাংকারের কাছ থেকে যে অর্থাৎ একজন গ্রাহক ব্যাংকে গিয়ে গ্রাহক ব্যাংকারের কাছ থেকে যে সেবাটা পেয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। অর্থাৎ যে মনে করো হচ্ছে আমি ব্যাংকে গিয়ে আমি হচ্ছে জনতা ব্যাংকে হচ্ছে গিয়েছিলাম বা সোনালী ব্যাংকে এখন যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তার কাছে কোনো একটা তথ্য জানার জন্য গিয়েছিলাম। এই যাওয়ার পর যদি ব্যাংক কর্মকর্তা আমাকে সাথে সাথে যে সেই তথ্যটা বা সেই বিষয়টা সম্পর্কে আমাকে অবহিত করে দেয়, শিক্ষার্থী বন্ধুরা এটাকে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। দেখো, আমরা ছবির মাধ্যমে কিন্তু এই ওয়ান স্টপ সার্ভিসটা একইভাবে তুলে ধরার চেষ্টা করেছি। পরেরটা দেখি। দেখো, আমরা ছবি দেখে বুঝতে পারছি যে এটা কি হতে পারে। এটিএম বুথ বা স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। এটিএম বুথ বা স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, এটিএম বুথ বা স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের মাধ্যমে আমরা যে কোনো সময় অর্থ জমা করতে পারি এবং অর্থ উত্তোলনও করতে পারি। এখন বর্তমান সময়ে হচ্ছে কিছু কিছু ব্যাংক অবশ্যই যে আমরা ডিপিএস সিস্টেম যেটা করতাম ব্যাংকের মাধ্যমে, এই ডিপিএস সিস্টেমটাও কিন্তু হচ্ছে এটিএম কার্ডের মাধ্যমে বা এটিএম বুথের মাধ্যমে কিন্তু আমরা অর্থ জমা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি মনুষ্যবিহীন অর্থাৎ কোনো মানুষ থাকবে না, এটা একটা স্বয়ংক্রিয় গণনা যন্ত্র যেখানে আমি যে কোনো কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড অর্থাৎ ডেবিট কার্ড এর ভিতরে পুশ করলেই আমাকে প্রথমে হচ্ছে একটা পিন নম্বর দিতে হয়। এই পিন নম্বরটা যদি সঠিক থাকে বা ওই গ্রাহক যদি আমি প্রকৃতপক্ষ হয়ে থাকি, তার মানে যখন পিন নম্বর সঠিক হবে, গ্রাহক অবশ্যই আমি নিয়ে যাই, তাহলে অবশ্যই ব্যাংক হচ্ছে আমাকে অর্থ প্রদান করে থাকে। অর্থাৎ এখানে ডেবিট কার্ড রয়েছে এবং ক্রেডিট কার্ড। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ডেবিট কার্ড হচ্ছে
আমার ব্যাংক ব্যালেন্স অর্থাৎ আমার কি ব্যাংক হিসাবে যত টাকা জমা থাকবে ঠিক ওই পরিমাণ অর্থ আমরা এটিএম কার্ডের মাধ্যমে অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবো। তাহলে এটি ছিল হচ্ছে এটিএম বুথ বা স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, অর্থাৎ এটিও কিন্তু হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা সমূহ ভিতরে একটি অন্যতম অবদান। পরটা দেখো ডেবিট কার্ড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেবিট কার্ড আমরা সচরাচর সবাই জানি, কারণ আমাদের প্রত্যেকের কাছে এখন প্রায় হচ্ছে ডেবিট কার্ড অনেকের কাছেই রয়েছে। ডেবিট কার্ড মানে কি, মনে করো আমার ব্যাংকে হচ্ছে 10,000 টাকা রয়েছে, আমি ব্যাংকে কার্ড ইস্যু করলাম, আমি চেকের মাধ্যমে উত্তোলন করব না, আমি এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করব। এটিএম কার্ডটা আমরা দেখতে পাচ্ছি যে এটা প্লাস্টিক কার্ড, যেটা হচ্ছে চুম্বক শক্তি সম্পন্ন দ্বারা হচ্ছে আবৃত থাকে। তাহলে এটা হচ্ছে একটা প্লাস্টিকের কার্ড, এটা হচ্ছে ডেবিট কার্ড, অর্থাৎ কিন্তু আমরা ছবিগুলোই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখন এই কার্ডের মাধ্যমে এই কার্ড ইস্যু করে আমরা খুব সহজেই যে কোনো এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারি। তাহলে ডেবিট কার্ডটা কখন ইস্যু করে থাকে ব্যাংক, যখন আমার ব্যাংক ব্যালেন্সে টাকা রয়েছে, অর্থাৎ আমাকে ডেবিট উদ্ধৃত রয়েছে, তার মানে আমার ব্যাংক হিসেবে যত 10,000 বা 20,000 টাকা রয়েছে, ওই 10,000 বা 20,000 টাকাই কিন্তু শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে আমরা অর্থ উত্তোলন করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেবিট কার্ড সম্পর্কে জানলাম। এবার দেখো আমরা আলোচনা করছি ক্রেডিট কার্ড। ক্রেডিট মানে কি, ধার, অর্থাৎ যে কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ধারে অর্থ পাওয়ার সুবিধা রয়েছে, এটাকে বলা হচ্ছে ক্রেডিট কার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট কার্ড মানে কি, অর্থাৎ যে ব্যাংক থেকে আমাকে আমার ব্যাংক হিসাবে কোনো অর্থ নেই, কিন্তু যে কার্ডের মাধ্যমে আমি ব্যাংক থেকে অর্থ ধার পাওয়ার সুযোগ থাকে, এটাকে বলা হয় ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার ব্যাংকে টাকা না থাকলেও আমার ব্যাংক থেকে অর্থটা ধার দিয়ে থাকে, অর্থাৎ এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যে কোনো কিছু, অর্থাৎ যে কোনো সময় পণ্যদ্রব্য ক্রয় করতে পারি। আর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে ঋণের সুবিধা পাওয়া যায়, কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে কোনো ধরনের ঋণের সুবিধা পাওয়া যায় না। ডেবিট কার্ডের মাধ্যমে শুধুমাত্র আমার ব্যাংক হিসাবে যত টাকা জমা রয়েছে আমি অত টাকায় অর্থটা উত্তোলন করতে পারবো এটিএম বুথ থেকে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে আমি আমার হিসাবে টাকা না থাকলেও অবশ্যই আমরা ব্যাংক থেকে ধারে অর্থ পাওয়ার সুবিধা মাত্র, নামই হচ্ছে ক্রেডিট কার্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেবিট কার্ড জানলাম, ক্রেডিট কার্ড জানলাম, এটিও কিন্তু আধুনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা সমূহের ভিতরে একটি অন্যতম সেবা। তারপরে অনলাইন ব্যাংকিং। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ব্যাংকিং মানে কি, একটি ব্যাংকের একক শাখার মধ্যে, অর্থাৎ সোনালী ব্যাংকের সাথে সোনালী ব্যাংক, জনতা ব্যাংকের সাথে জনতা ব্যাংক, হচ্ছে এবি ব্যাংকের সাথে এবি ব্যাংক, তারপর একটি ব্যাংকের সাথে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে নেটওয়ার্কিং যে ব্যবস্থা, এই নেটওয়ার্কিং ব্যবস্থাকে বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং। অর্থাৎ এক ব্যাংকের হিসাব আমি অন্য ব্যাংকের মাধ্যমে গিয়েও হচ্ছে আমার হিসাবের তথ্য আমি যাচাই বাছাই করতে পারি, যে আমার ব্যাংকে কত টাকা রয়েছে, আমি ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করেছি, বা ব্যাংক স্টেটমেন্ট যে কোনো সময় কিন্তু আমরা চাইলেও হচ্ছে যদি আমার হিসাব থাকে, অর্থাৎ যে গ্রাহক, ওই গ্রাহক চাইলেই ওই ব্যাংক দিয়ে থাকে, এই ধরনের সেবা প্রদান করে থাকে। অর্থাৎ এটি ছিল অনলাইন ব্যাংকিং। শুধুমাত্র গ্রাহকের তথ্য দিয়ে সেবা করছে না, এই অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে কোনো সময় এক ব্যাংকের হিসাবের অর্থ অন্য ব্যাংকের হিসাবে জমা দিতে পারি তার অ্যাকাউন্টে, অথবা এক ব্যাংকের হিসাব থেকে অর্থ না উত্তোলন করে আমি আরেক ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারি, এটা কিন্তু অনলাইন ব্যাংকিং। অর্থাৎ এই অনলাইন ব্যাংকিং হওয়ার ফলে কিন্তু মানুষ খুব দ্রুত সময়ে অর্থ স্থানান্তর করতে পারে এবং অর্থ জমা দিতে পারে। বিক্রয় বিন্দু সেবা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা শুরুতেই কিন্তু ছবি দেখতে পাচ্ছি বিক্রয় বিন্দু সেবা, তার মানে বিভিন্ন বিতরণী বা হচ্ছে বিভিন্ন বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখানে আমার কাছে টাকা না থাকলেও আমি খুব সহজেই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিয়ে অর্থাৎ কার্ড ইস্যু করে ওখান থেকে ওই পণ্যদ্রব্যটা ক্রয় করতে পারি। দেখো এই যে বিপণী বিতান বা বিভিন্ন রয়েছে, এই যে এটাকে, এই সার্ভিসটাকে বলা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। মনে করো হচ্ছে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছি, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে কার্ড রয়েছে, এই কার্ড আমি দেওয়ার পরে ওরা হচ্ছে ওই মেশিনের মাধ্যমে দেওয়ার পরে যদি আমার কার্ডে পর্যাপ্ত অর্থ থাকে, তাহলে আমার ওই কার্ড থেকে ওই হিসাবটা কি করে থাকে, ডেবিট করে থাকে, অর্থাৎ ক্রেতার হিসাব থেকে ডেবিট করে নেয়, আর বিক্রেতা যিনি বিক্রি করছে তার হিসাবে ওই অর্থটা ক্রেডিট করে নেয়। এটি হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে হচ্ছে দেখো এখন কতটা সহজ, প্রত্যেকটি জায়গায় ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং হওয়ার পরে প্রত্যেকটি প্রযুক্তি নির্ভর এতটা উন্নতির দ্বার প্রান্তে রয়েছে, এই উন্নতির দ্বার প্রান্তের ফলেই কিন্তু আমরা বর্তমান সময়ে সবকিছু হচ্ছে হাতেই পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটিও কিন্তু এই বিক্রয় বিন্দু সেবাও ছিল কিন্তু
এই ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। তারপর দেখো মোবাইল ব্যাংকিং। শিক্ষার্থী বন্ধুরা, এই যে মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিং বিষয়টা তো খুবই আমাদের কাছে পরিচিত। অর্থাৎ এই মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা শুধুমাত্র যে টাকা পাঠাতে পারছি তা না, এর মাধ্যমে হচ্ছে আমরা বিদ্যুৎ বিল বা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস বিল, অনেক সময় হচ্ছে বিভিন্ন হচ্ছে বেসরকারি যে চাকরির পরীক্ষার ফিও কিন্তু বিকাশের মাধ্যমে পে করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিকাশ, এই বিকাশ হওয়ার ফলে কিন্তু আমাকে ব্যাংকে যেতে হচ্ছে না, আমি খুব সহজে একজনের টাকার দরকার আমি তাকে বিকাশ করে দিলাম। অর্থাৎ এখান থেকে সে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করে থাকে, অর্থাৎ তাকে কিন্তু খুব সহজেই সে টাকাটা হচ্ছে এখান থেকে আমি আদান প্রদান করতে পারছি। এই আধুনিক ব্যাংকিং এর অন্যতম আরো একটি সেবা হচ্ছে মোবাইল ব্যাংকিং। বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং আসে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, যেটি হচ্ছে বিকাশ নামে পরিচিত। তারপরে যে ব্যাংকগুলো রয়েছে ডাচ বাংলা, ব্রাকের হচ্ছে বিকাশ ব্যাংক, আমি একটু মিসিং হয়ে গেল। ব্রাক হচ্ছে বিকাশের, আর ডাচ বাংলার ব্যাংকিং হচ্ছে রকেট, আর বর্তমান সময়ে যে নগদ এটা হচ্ছে পোস্ট অফিসের। দেখো চেক স্তূপ পরিষ্কারকরণ। শিক্ষার্থী বন্ধুরা, চেক স্তূপ পরিষ্কারকরণ মানে বলতে কি বোঝানো একটু খেয়াল করো। দেখো আগে আমি যদি ব্যাংকে যাইতাম, তাহলে ব্যাংকে গেলেই কিন্তু ওই চেকটা যদি হচ্ছে অমর্যাদাকৃত হতো বা চেকটা বাতিল হতো, ব্যাংক কিন্তু সাথে সাথে আমাকে ফেরত দিত। কিন্তু এখন বর্তমান সময়ে গ্রাহকের হিসাবে ফেরত না দিয়ে গ্রাহকের আর্থিক বিবরণীতে এই যে চেকগুলো অমর্যাদাকৃত হলো সেগুলো কিন্তু গ্রাহককে সরাসরি জানিয়ে দেওয়া হয়, যাতে সে ওই চেকের অর্থ পরবর্তীতে সংগ্রহ করার জন্য অন্য কোনো উপায় গ্রহণ করে থাকে, এবং এই চেকটা সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং এই চেকটা ফেরত না দিয়ে ব্যাংক হিসাব বিবরণীতে জমা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, এবং নির্দিষ্ট সময় পর এই চেকটা ব্যাংক হচ্ছে নষ্ট করে ফেলে, আর এবং মাইক্রোফিল্মের মাধ্যমে ওই ব্যাংকের ভিতরে এই যে তথ্য, যে চেকের যে ডাটা বা তথ্য রয়েছে এগুলো কিন্তু ব্যাংক সংরক্ষণ করে রাখে। অর্থাৎ এটি হচ্ছে চেক স্তূপ পরিষ্কারকরণ বলতে বোঝানো হয়। তারপর দেখো স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা। স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা খুব ছবিগুলো সুন্দর করে দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে এখানে ডাচ বাংলা ব্যাংকের যে একটা স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা। অর্থাৎ নিকাশঘর মানে কি, আমরা নিকাশঘর মানে বুঝি যখন প্রত্যেকটি ব্যাংক একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংকের লেনদেন হয়, এই লেনদেনের ফলে দেনা পাওনা নিষ্পত্তির ফলে যে আন্তঃ ব্যাংকিং যে দেনা পাওনা হয়, এই আন্তঃ ব্যাংকিং যে দেনা পাওনা নিষ্পত্তি করা হয়, যার মাধ্যমে এর কাজ হচ্ছে নিকাশঘরের কাজ। অর্থাৎ নিকাশঘরের মাধ্যমে যে তাদের প্রত্যেকটি ব্যাংকের ভিতরে যে লেনদেনের যে দেনা পাওনা হয়ে থাকে, এই দেনা পাওনা নিষ্পত্তি স্বরূপ হিসেবে নিকাশঘর ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো প্রাতিষ্ঠানিক স্বয়ংক্রিয় নিকাশঘর। দেখো প্রাতিষ্ঠানিক স্বয়ংক্রিয় নিকাশঘর মানে বোঝানো হচ্ছে যে এটা আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যাংকিং কার্যক্রম। যেমন এক ব্যাংকের হচ্ছে, আমি মনে করো সোনালী ব্যাংকের টাকা হচ্ছে জনতা ব্যাংকে দিয়েছিলাম, এবং জনতা ব্যাংকের টাকা আমি রূপালী ব্যাংকে দিয়েছিলাম। এই যে বিভিন্ন ব্যাংকের ভিতরে, অর্থাৎ এক ব্যাংকের দেনা আরেক ব্যাংকের পাওনা, এই যে দেনা পাওনা যে নিষ্পত্তি করা হয়ে থাকে, এটি বর্তমান সময়ে হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভরের মাধ্যমে ACH এর মাধ্যমে, অর্থাৎ অটোমেটেড ক্লিয়ারিং হাউস এর মাধ্যমে হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বয়ংক্রিয় নিকাশঘরের মাধ্যমে এটি নিষ্পত্তি করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা এটিও কিন্তু হচ্ছে ই ব্যাংকিং এর অন্যতম সুবিধার ভিতরে রয়েছে। দেখো হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং এটা কিন্তু আমরা সহজে জানি, ঘরে বসেই যে ব্যাংকিং কার্যক্রম এটাকে বলা হচ্ছে হোম ব্যাংকিং। তার মানে আমরা বাড়িতে বসেই কিন্তু ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারি। যেমন মোবাইলের অ্যাপসের মাধ্যমে হচ্ছে আমার ব্যাংকে কত টাকা রয়েছে বা ব্যাংকে কিছু টাকা আমি অর্থ উত্তোলন করতে চাই, এগুলো কিন্তু সবই করা সম্ভব। এই যে এখন বর্তমান সময়ে যে ব্যাংকে যেগুলো সার্কুলারগুলো হচ্ছে, আমি কিন্তু ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আমার হচ্ছে রকেটের মাধ্যমে টাকা পে করে দিতে পারছি, আমাকে কিন্তু আর ব্যাংকে যেতে হচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হোম ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু আমরা ঘরে বসে আমাদের ব্যাংকিং এর সকল কার্যক্রম সম্পাদন করতে পারি। তার মানে এটিও হচ্ছে আধুনিক বা ইলেকট্রনিক ব্যাংকিং এর একটি অন্যতম সেবার ভিতরে রয়েছে। দেখো তাহলে আমরা আজকের ক্লাস শেষে কোন কোন বিষয়টি যখন সহজে বলতে পারবো, ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং কাকে বলে, এটি কিন্তু এখন আমাদের একেবারে মুখস্থ হয়ে গেছে। তারপর দেখো ডেবিট কার্ড কি ও ক্রেডিট কার্ড কি, ওয়ান স্টপ সার্ভিস কি, ই ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পাওয়ার কারণ কি, ই ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পাওয়ার কারণ কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু এখন আমরা সবাই বলতে পারবো।
দেখো অনুশীলন থাকবে বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মান বৃদ্ধির উপায়সমূহ বৃদ্ধি মানে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক অর্থাৎ নবম অধ্যায়ের আমরা কিন্তু আজকে দ্বিতীয় ক্লাস করলাম। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে।